আসসালামু আলাইকুম। সুমাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাইতা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের কি গত ক্লাসে যে আর্থিক বিবরণীটা করানো হয়েছিল তোমরা সেটা বাসায় করেছো? মেয়েরা কথা বলো। সুমাইয়া, রাইতা, তামান্না, তোমরা কি অঙ্কটা করেছো বাসায়? জি স্যার, সততা লর্ড ট্রেডার্স না, লর্ড চেম্বারের ওটা না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই করেছো। জি স্যার, করেছিলাম। সুমাইয়া করেছো? স্যার, আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, স্যার, আমি ভুলে গিয়েছি। এরকম ভুলে গেলে কেমনে হবে? শুধু ক্লাস করলে হবে? বাসায় কাজ না করবো এটা তো শুধু ক্লাস করলে হবে না। তামান্না, তুমি করেছো? হ্যাঁ তামান্না, বলো, করেছো নাকি? তোমার তো কোনো সাউন্ডই আসতেছে না তামান্না। খেয়াল করে দেখো, আজকে আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে রিমঝিম এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের রেও মিল ও অন্যান্য প্রয়োজনীয় সমন্বয় নিম্নে দেওয়া আছে। প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত পণ্য বলতো, এটা এটা কোন ধরনের হিসাব? রাইতা বলতো। রাইতা বলতে পারবা? প্রারম্ভিক মজুত পণ্য এটা কোন ধরনের হিসাব? স্যার, প্রারম্ভিক মজুত পণ্য একটা তো ব্যয়। প্রত্যক্ষ ব্যয়। ভেরি গুড। হ্যাঁ, একদম রাইট তোমার অ্যান্সার। এটা প্রত্যক্ষ ব্যয়, এটা ব্যয় হিসাব। ব্যয়ের মধ্যে আবার ভাগ আছে প্রত্যক্ষ পরোক্ষ, এটা অবশ্যই প্রত্যক্ষ ব্যয়। ধন্যবাদ। এটা কাজে লাগবে আমাদের। প্রত্যক্ষ ব্যয় কাজে লাগে বিকৃত মূল্যের ব্যয় নির্ণয় করার সময় মোটভাবে করতেই। ফাইন। ক্রয় ও বিক্রয়। বলতো ক্রয় বিক্রয় কোন ধরনের হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় আর বিক্রয় আয়। বিক্রয় আয়। ভেরি গুড। ক্রয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর বিক্রয় হচ্ছে আয়। এটা ফাইন। ফেরত। ফেরত লেখা আছে, ফেরত লেখা কোনটা কোন ফেরত বলা নেই। ডেবিট দিকে টাকা আছে একটা, ক্রেডিট দিকে টাকা আছে একটা, তাহলে কোনটা কোন ধরনের ফেরত এটা কি বলতে পারবা? স্যার, ক্রেডিটেরটা বিক্রয় ফেরত আর ডেবিটেরটা ক্রয় ফেরত। রাইতে উল্টো হয়ে গেল তোমার কথাটা। বিক্রয় রেওয়া অনুযায়ী কোন দিকে থাকে বিক্রয়? স্যার, বিক্রয় ডেবিটে, বিক্রয় ফেরত হচ্ছে ক্রেডিটে থাকে। আমি বলছি বিক্রয় থাকে কোন দিকে, রেওয়া অনুযায়ী বিক্রয় কোন দিকে থাকে? ডেবিট। ডেবিট। আচ্ছা, বলতো বিক্রয় আয় নাকি ব্যয়? ও স্যার, বিক্রয় ক্রেডিটে থাকে। বিক্রয় ক্রেডিটে থাকে, এটা খেয়াল করবা। বিক্রয় কখনোই ডেবিটে থাকে না। বিক্রয় হচ্ছে আয়, আর আয় কখনোই রেওয়া মিলে ডেবিটে থাকে না, থাকার সুযোগ নেই। আয় সবসময় রেওয়া মিলে ক্রেডিটে থাকে। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় থাকে রেওয়া মিলে ডেবিটে।
এটা খেয়াল রাখবা। ক্রয় হচ্ছে রে আমলের ডেবিট, বিক্রয় হচ্ছে রে আমলের ক্রেডিট। কারণ ব্যয় কখনো ক্রেডিটে থাকে না, আয় কখনো ডেবিটে থাকে না। যেহেতু বিক্রয় হচ্ছে একটা আয়, সুতরাং বিক্রয় হচ্ছে ক্রেডিট। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। যদি বুঝে থাকো তাহলে মনে রাখবা, বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে সবসময় খেয়াল রাখবা বিক্রয় ক্রেডিট হওয়ার কারণে মানে বিক্রয় হচ্ছে আয়, আর বিক্রয় ফেরত হচ্ছে আয় হ্রাস, মানে আয়ের বিপরীত। সেই কারণে বিক্রয় ফেরত সবসময় বিক্রয়ের উল্টো দিকে বসে, মানে ডেবিট দিকে বসে। তাহলে ডেবিট দিকে হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় হচ্ছে ক্রেডিট, আর বিক্রয় ফেরত হচ্ছে ডেবিট। তাহলে রেওয়া মিলে ডেবিট দিকে যে ফেরত থাকে, ও রেওয়া মিলে ডেবিট দিকে যে ফেরত থাকে, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। সুতরাং ক্রেডিট দিকে যে ফেরত রয়েছে সেটা হলো ক্রয় ফেরত। তাহলে ক্রেডিটটা হচ্ছে ক্রয় ফেরত, ডেবিটটা হচ্ছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরতের আরেকটা নাম আছে, সেই নামটা কি বলতে পারবা তোমরা? আন্তঃফেরত। আন্তঃফেরত। হ্যাঁ, ভেরি গুড। বিক্রয় ফেরত আরেক নাম হচ্ছে আন্তঃফেরত। সুতরাং ক্রয় ফেরতের আরেক নাম হচ্ছে হবে কি তাইলে? বহিঃফেরত। বই ফেরত। ভেরি গুড। তাহলে বই ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, আর বিক্রয় ফেরত মানে হচ্ছে আন্তঃফেরত। ধন্যবাদ। এবার লেখা আছে বাট্টা। আচ্ছা বলো তো, এই যে বাট্টাটা লেখা, এটা কোন ধরনের বাট্টা? এটা কি কারবারি বাট্টা না নগদ বাট্টা? আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। ওরেও মিলে যদি শুধু বাট্টা লেখা থাকে, ওরেও মিলে যদি শুধু বাট্টা লেখা থাকে, তাহলে সেটা হচ্ছে নগদ বাট্টা। আর যদি রেওয়া মিলে বলা থাকে কারবারি বাট্টা, তাহলে তো বলাই থাকলো কারবারি বাট্টা, কিছু আর বলার দরকার নেই। আবার এরকমও লেখা থাকতে পারে ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা নামে যে বাট্টা থাকে সেইটা হচ্ছে কারবারি বাট্টা। আর শুধু বাট্টা নামে যে বাট্টা থাকবে এটা হলো নগদ বাট্টা। যদি কারবারি বাট্টা হয়, তাহলে ডেবিট দিকে হচ্ছে বিক্রয় বাট্টা, আর ক্রেডিট দিকে হচ্ছে ক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা বিক্রয় থেকে বাদ যায়, ক্রয় বাট্টা ক্রয় থেকে বাদ যায়। আর শুধু বাট্টা হলে এটা নগদ বাট্টা। নগদ বাট্টা তোমার লিখতে হয় মোট মুনাফার পরে পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয় প্রদত্ত বাট্টা। বাট্টা যেটা ডেবিট দিকে থাকে, বাট্টা যেটা ডেবিট দিকে থাকে এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আর বাট্টা যেটা ক্রেডিট দিকে থাকে সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টাকে লিখতে হবে তোমার ব্যয়ের ঘরে, পরিচালন ব্যয়ের ঘরে। আর প্রাপ্ত বাট্টা হবে তোমার অন্যান্য আয়ের ঘরে। প্রাপ্ত বাট্টা হচ্ছে আয়, আর প্রদত্ত বাট্টা হচ্ছে ব্যয়। এটা চিনার আরেকটা রাস্তা হলো, যে ডেবিট দিকে থাকে, অর্থাৎ যেটা রেওয়া বলে ডেবিট দিকে থাকে এটা প্রদত্ত বাট্টা মানে খরচ। আর যেটা রেওয়া বলে ক্রেডিট দিকে থাকে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা মানে আয়। বলো বাট্টার ব্যাপারটা কি বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, ফাইন। তো এক্ষেত্রে তোমরা অবশ্যই স্পষ্ট খেয়াল রাখবা, শুধু বাট্টা আর যেটা কারবারি বাট্টা, দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। যদি রেওয়া বলে কারবারি বাট্টা নামে থাকে, তাহলে সেটা ক্রয় বিক্রয়ের সাথে সমন্বয় করবা। মানে ক্রয় বাট্টা ক্রয় থেকে ম্যানেজ করে দিবা, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে ম্যানেজ করে দিবা। তা কোনটা বিক্রয় বাট্টা কোনটা ক্রয় বাট্টা কিভাবে বুঝবা? এটা ডেবিট দিকে থাকবে, এটা হচ্ছে বিক্রয় বাট্টা। আর যেটা ক্রেডিট দিকে থাকবে সেটা হচ্ছে ক্রয় বাট্টা। তাহলে ক্রয় বাট্টা ক্রয় থেকে মাইনাস, বিক্রয় বাট্টা বিক্রয় থেকে মাইনাস। এই হচ্ছে বাট্টার বিষয়। তো সাধারণত কারবারি বাট্টা রেওয়া বলে থাকে না, কারণ জাবেদা করার সময় কারবারি বাট্টা বাদ দিয়ে জাবেদা করতে হয়, কারবারি বাট্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় না। তারপরেও যদি হয়ে যায়, কেউ যদি লিখে রাখে, তাহলে মনে রাখবা ডেবিট দিকেটা হচ্ছে বিক্রয় বাট্টা, আর ক্রেডিট দিকেটা হচ্ছে ক্রয় বাট্টা। বলো, বাট্টা নিয়ে কনফিউশনটা কি দূর হয়েছে? জি স্যার। ওকে, ফাইন। দেখো, বেতন লেখা আছে 9 মাস ব্র্যাকেটে, আর টাকা লেখা 54,000 টাকা। এক্ষেত্রে বকেয়া বেতনটা কত হবে এটা কি বের করে বলতে পারবা? একজন চেষ্টা করে বলো দেখি। বেতন লেখা আছে 54,000 টাকা, এক্ষেত্রে বকেয়া বেতনটা কত? তোমরা একটু আমাকে বের করে বলো।
তোমাদেরকে সময় দেওয়া হলো 1 মিনিট। বলতে পারবো না? স্যার 18,000 টাকা। 18,000 টাকা। সুমাইয়া, আমার না, তোমরা বলো। স্যার আমার বেতন 18,000 টাকা আসে। হ্যাঁ, স্যার আমার 18,000 টাকা আসে। তোমার 18,000 টাকা আসছে, কিভাবে বের করছো বলো তো দেখি একটু। স্যার 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। হ্যাঁ, বলো, স্পষ্ট করে বলো। স্যার 9 মাসের দেয়া আছে, এটার জন্য 9 দিয়ে ভাগ, আর 3 মাসেরটা বাকি আছে বকেয়া, এটার জন্য 3 দিয়ে গুণ। হ্যাঁ, রাইট, একদম রাইট, তোমার অ্যান্সার একদম ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখানে যেহেতু 9 মাসের বেতন দেওয়া আছে 54,000 টাকা, সুতরাং এই 54,000 কে 9 দিয়ে ভাগ করতে হবে। তো 54,000 কে 9 দিয়ে ভাগ করলে যেহেতু 1 মাসের টাকা বের হবে, যেহেতু 3 মাস বাকি আছে সুতরাং 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, 9 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে যে বারটা পাওয়া যায় সেটা হচ্ছে বকেয়া বার্তা। কি বলে, বকেয়া বেতন। আর টাকা হচ্ছে 1 মাসে আছে 6,000 টাকা, সুতরাং 3 মাসে হয় 318,000 টাকা। এই 18,000 টাকা বেতন হচ্ছে বকেয়া বেতনের সাথে আমরা এই 18,000 টাকা বেতন যোগ করবো, এটা পরিচালন ব্যয়। আর পরিচালন ব্যয়ের মধ্যে সর্বপ্রথমে বেতন লিখবা, কারণ বেতন হচ্ছে একটা প্রতিষ্ঠানের ব্যয়ের মধ্যে অন্যতম একটা বড় ব্যয়। তো বেতন হচ্ছে পরিচালন ব্যয়। এই বেতনকে তোমরা প্রথমে বেতনকে ব্যয় হিসাবে লিখবা। লিখবা বেতন 54,000 টাকা যোগ বকেয়া 18,000 টাকা, তাহলে যোগ করলে হয়ে যাবে 72,000 টাকা। ওকে ফাইন। বলা আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক মানে কি? স্যার আমদানি করার সময় যে চার্জটা দিতে হয় ওটাকে আমদানি শুল্ক বলে। স্যার কি বলছেন শোনা যায়নি। আমদানি শুল্কটা কোন ধরনের ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যায়, কিন্তু ব্যয়টা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, এটা খেয়াল রাখবা। আমদানি শুল্কটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, বিকৃত পণ্যের মধ্যে ব্যয় লিখতে হয়, এটা রাইট, তোমার উত্তর রাইট। এটা বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে, কিন্তু এই ব্যয়ের ধরনটা হচ্ছে এটা প্রত্যক্ষ ব্যয়, মানে সরাসরি ব্যয়। মণিহারি, এটাও একটা ব্যয়, কিন্তু মণিহারি এটা কোন ধরনের ব্যয় বলতে পারবা? মণিহারি কোন ধরনের ব্যয়? খেয়াল রেখো, আমি বলে দিচ্ছি। মণিহারি হচ্ছে পরোক্ষ ব্যয়। যেমন আমদানি শুল্ক প্রত্যক্ষ ব্যয়, মণিহারি হচ্ছে পরোক্ষ ব্যয়। মণিহারি হচ্ছে পরোক্ষ ব্যয়, মনে রেখো। তোমরা এটা পারবা। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কোন ধরনের ব্যয় এটা বলো দেখি। বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়? রাইতা বলো, বিজ্ঞাপন কোন ধরনের ব্যয়? প্রত্যক্ষ ব্যয়। বিজ্ঞাপন প্রত্যক্ষ ব্যয় না, এটা হয়নি, এটা তোমাকে আরো সাবধানে বলতে হবে। বিজ্ঞাপন হচ্ছে পরোক্ষ ব্যয়। বিজ্ঞাপন পরোক্ষ, পরিচালন ব্যয়, পরিচালন শব্দটা এখানে ব্যবহার করতে পারো, অথবা তুমি যদি পরিচালন কথা মনে না থাকে তাহলে এটা বললে হবে যে এটা পরোক্ষ ব্যয়। মণিহারি, বিজ্ঞাপন এগুলো পরোক্ষ ব্যয়। এটা ছোট একটা অঙ্ক তোমাদের বই থেকে দিয়েছি আমি সরাসরি। প্রাপ্য বিল এটা চলতি সম্পদ। প্রাপ্য বিল হচ্ছে চলতি সম্পদ, যে বিল এখনো পাওয়া যায়নি, প্রাপ্য বিল এটা চলতি সম্পদ। উত্তোলন ও মূলধন, উত্তোলন ও মূলধন এগুলো কি জিনিস? স্যার মূলধন দায় আর উত্তোলন ব্যয়।
মূলধন আর উত্তোলন দুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, দুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধনে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় আর উত্তোলনে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। মূলধনের কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায় আর উত্তোলনের কারণে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়। সুতরাং একটা হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি আর একটা মালিকানা সত্ত্ব হ্রাস। কোনটা বৃদ্ধি? যেটা মূলধন। আর হ্রাস হচ্ছে কোনটা? যেটা উত্তোলন। সুতরাং দুইটি মালিকানা সত্ত্ব বলতে হবে, যে দুইটি মালিকানা সত্ত্ব। যন্ত্রপাতি কি জিনিস? যন্ত্রপাতি তাইটা স্যার আবার একটু বলবেন, শুনিনি, মানে কেটে যাচ্ছিল। যন্ত্রপাতিটা কোন ধরনের হিসাব? যন্ত্রপাতি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। হ্যাঁ, স্থায়ী সম্পদ। ভেরি গুড। আচ্ছা, তোমাদের কি আমার কথা শুনতে প্রবলেম হয়? সে ঠিক থাকে, বাট মাঝখানে একটু একটু কেটে যায়। তাহলে মনে হয় একটু নেটওয়ার্কে হয়তো আপ ডাউন হতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যন্ত্রপাতি হচ্ছে একটি স্থায়ী সম্পদ। দেখো এখানে কতগুলা সমন্বয় দেওয়া হয়েছে। সমন্বয় গুলা খেয়াল করো। এটা সমস্যা হলো ফন্ট গুলা শুধু চেঞ্জ হয়ে যায়, এটা একটা বিশাল সমস্যা। এটা হইলো সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। এই সমন্বয়ে বলা হয়েছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, যার বাজার মূল্য 2,000 টাকা বেশি। তাহলে বলতো বাজার মূল্য এই ক্রয় মূল্য যেতে কম হবে না বেশি হবে? যেহেতু বাজার মূল্য এটা 2,000 টাকা বেশি, সুতরাং বাজার মূল্যটা কি ক্রয় মূল্য যেতে কম হবে না বেশি হবে? বাজার মূল্য তো ক্রয় মূল্য থেকে বেশি হবে। কত বেশি হবে? 2,000 টাকা বেশি হবে। কত বেশি 2,000 হবে? টাকা। 2,000 টাকা বেশি হবে। তো আমরা জানি যে সমাপনী মজুত পণ্য বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে কোনটাকে আমরা হিসাবভুক্ত করব? বড়টাকে না ছোটটাকে? ছোটটাকে। ছোটটাকে হিসাবভুক্ত করবো। এটাকে বলা হয় যে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য আর বাজার মূল্য যদি দুটো দেওয়া থাকে, এর মধ্যে যেটা ছোট থাকবে সেটাকে আমরা হিসাবে অন্তর্ভুক্ত করব। এই যে হিসাবে অন্তর্ভুক্ত করলাম, ছোটটা বড়টা ধরলাম না, এই যে নিয়মটা, এই নীতির নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি। এই নীতির নাম হচ্ছে হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি। তোমাদের কি নীতির কথাটা মনে থাকবে? জি স্যার। সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এবং ক্রয় মূল্য দুইটার মধ্যে যেটা ছোট হবে সেটাকে আমরা হিসাবে বিবেচনায় আনবো, হিসাবভুক্ত করব। তো এই যে ছোটটাকে হিসাবভুক্ত করার যে পলিসি, যে পদ্ধতি, যে নীতি, এই নীতির নাম হচ্ছে রক্ষণশীল নীতি। এই নীতির মূল কথা হচ্ছে আমরা সম্ভাব্য লাভকে কখনো বিবেচনা করব না, সবসময় সম্ভাব্য ক্ষতিকে বিবেচনায় রাখবো। এগুলো ক নাম্বারের কাজ হচ্ছে দুইটা, যে আমরা বিশদ আয় বিবরণীতে যখন মোট মুনাফা নির্ণয় করব, মোট মুনাফা নির্ণয় করতে হলে আমাদেরকে বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত স্যার পণ্যের একটা ব্যয় বের করার কোয়েশ্চেন। বলো। স্যার এখানে তাহলে সমাপনী মজুত পণ্য 2,000 টাকা কম 38,000 টাকা ধরবো? না না, 38,000 টাকা ধরবা না, 40,000 টাকা ধরবা। কারণ হচ্ছে এটা ক্রয় মূল্য 40,000 টাকা, বাজার মূল্য কিন্তু হচ্ছে 42,000 টাকা। 2,000 টাকা বেশি মানে কি 40,000 থেকে 2,000 বেশি, সুতরাং বাজার মূল্য 42,000 টাকা। তো 42,000 আর 40,000 মধ্যে ছোট হলো 40,000 টাকা। তুমি 40,000 টাকা ক্রয় মূল্য ধরবা, 38,000 টাকা না। বলো, বুঝছো না বুঝো না আমার কথা? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখানে
40,000 টাকা কি হবে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য? দেখো 2 নম্বরে বলছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তোমরা আমাকে এটা বলো, মণিহারি জিনিসটা কি? বলো মণিহারি জিনিসটা কি? একটু আগে বলেছিলাম। স্যার কাগজ কলম গুলো। কাগজ কলম পেন্সিল এগুলো বলে মণিহারি। কাগজ কলম পেন্সিল আলপিন কার্বন কাগজ এগুলো বলে মণিহারি। এটি কারবারের জন্য একটা খরচ, কারবারের জন্য একটা খরচ, মানে মুনাফা ব্যয়, পরিচালন ব্যয়। দেখো লেখা আছে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে 500 টাকার মণিহারি অন্তর্ভুক্ত আছে। তো থাকলে কি সমস্যা? থাকলে সমস্যা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে প্রত্যক্ষ ব্যয়, যার মাধ্যমে আমরা মোট মুনাফা নির্ণয় করি। যেহেতু এখানে মণিহারি হলো পরোক্ষ ব্যয়, আর যেহেতু মণিহারি মজুত করে লাগছে প্রত্যক্ষ মজুতের মধ্যে, প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে লিখে রাখা হয়েছে, সুতরাং এটা ঠিক করতে হবে যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যে 500 টাকা মণিহারি আছে সেটা আমাদেরকে প্রারম্ভিক মজুত থেকে মাইনাস করে দিতে হবে। এই জিনিসটা আসলো কোথা থেকে? আসলো তোমার বিগত বছরে, মানে আগের বছর যে সমাপনী মজুত রয়েছে, তখন 500 টাকার সমাপনী মণিহারি এটা মজুত পণ্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর মজুত পণ্যের অন্তর্ভুক্ত যে হয়ে গেল, এটা এই জন্য মজুত পণ্য থেকে মাইনাস করতে হবে। সুতরাং আমরা লিখবো প্রারম্ভিক মজুত পণ্য 20,000 টাকা বাদ অব্যবহৃত মণিহারি 500 টাকা, অথবা প্রারম্ভিক মণিহারি 500 টাকা লিখে মাইনাস করে দিব মণিহারি থেকে। সুতরাং প্রারম্ভিক মজুত হোক আর সমাপনী মজুত হোক, মজুত পণ্যের মধ্যে মানে পণ্য মজুতের মধ্যে মণিহারি মজুত একসাথে রাখা যাবে না। এই জন্য মণিহারিটাকে প্রারম্ভিক মজুত থেকে মাইনাস করতে হবে। এটাকে আবার যখন মণিহারি লিখবো তখন কি আমরা মণিহারির সাথে যোগ করে দেব। তাই এটা যাবে হচ্ছে প্রারম্ভিক মণিহারিটাকে যখন আমরা মজুত থেকে মাইনাস করবো, যাবে লিখবো আমরা মণিহারি হিসাব ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য হিসাব ক্রেডিট। সুতরাং প্রারম্ভিক মজুত থেকে মাইনাস করে দেব আর মণিহারির সাথে গিয়ে আমরা যোগ করে দেব। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। এরপরে বলা হয়েছে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে 6,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এই কথা তোমাদেরকে আগেও একবার আলোচনা করেছিলাম। এই সম্ভাব্য ক্রেতাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণের মধ্যে কি বোঝায় তোমার কি মনে আছে রাইতা? আমার না বিজ্ঞাপন। সময় কারণে। হ্যাঁ, সেটা বিজ্ঞাপন। এটা বিজ্ঞাপন। ভেরি গুড, এটা হলো বিজ্ঞাপন। তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বলেছি, তোমরা দেখেছো তোমাদের স্কুল লাইফে, প্রাইমারিতে, হাই স্কুল লাইফে দেখছো স্কুলে আইসা নেসকফি ফ্রি খাওয়ানো হয়, নুডলস ফ্রি খাওয়ানো হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন খাবার দাবার ফ্রি খাওয়ানো হয়, অনেক সময় অনেক কোমল পানীয় এগুলো স্কুল কলেজে স্টুডেন্টদেরকে ফ্রি খাওয়ানো হয়। ইংলিশ উপন্যাসক শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে দেওয়া হয় স্কুল কলেজে এসে এসে। তো এই যে বিনামূল্যে ভোক্তাদের মধ্যে পণ্যটা দেওয়া হলো, এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা পণ্যের প্রচার করা, পণ্যের বিজ্ঞাপনের কাজ করা। তো যেহেতু বিজ্ঞাপনের কাজ করা হয় আর বিজ্ঞাপনের কাজটা টাকা দিয়ে করা যেতে পারতো, যেখানে টাকা দিয়ে করা যায় সেখানে টাকা দেওয়া হয়, আর যেখানে টাকা দেওয়া যায় না, যেখানে পণ্য দিয়ে করতে হয় সেখানে পণ্যের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া লাগে। পণ্য দিয়ে যদি বিজ্ঞাপন দেওয়া হয়, এটা কাজ হচ্ছে ক্রয় থেকে মাইনাস, ক্রয় থেকে মাইনাস, আর বিজ্ঞাপনের সাথে যোগ। এটা কাজ হয় দুই জায়গায়, একবার ক্রয় থেকে মাইনাস করতে হয়, আবার বিজ্ঞাপনের সাথে যোগ করতে হয়। বলো বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। তাহলে কি কি কাজ করবো এটা? স্যার পণ্য বিতরণ করা হলে ক্রয় থেকে বাদ দিব। তারপরে পরে গিয়ে আবার বিজ্ঞাপনের সাথে কি করবা? যোগ করবা। পণ্য বিতরণ লিখে ক্রয় থেকে মাইনাস করবা, পরে আবার বিজ্ঞাপনের সাথে যোগ করবা। মনে থাকবে? স্যার বিজ্ঞাপনের সাথে কি পরিচালন ব্যয়তে যোগ করব? পরিচালন ব্যয়ের মধ্যে যোগ করবা।
পরিচালন ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন খরচের সাথে যোগ করবা। দেখবা বিজ্ঞাপন যোগ পণ্য ক্রয় বা বিনামূল্যে পণ্য বিতরণ লিখতে পারো, বিনামূল্যে পণ্য বিতরণ দেখো যোগ করতে পারো। আরেকটা কোথায় আসবে এটা? তো দুইটা হইলো না, একবার ক্রয় থেকে মাইনাস, একবার ক্রয় থেকে কি ও আচ্ছা স্যার বুঝছি। মাইনাস, আরেকবার বিজ্ঞাপনের সেদিকে যোগ, তাহলে দুই জায়গায় হয়ে গেল। এবার যে লিখছি পরিবহন খরচ, এটা দীর্ঘই হয়ে গেছে, আসলে দীর্ঘই লিখি নেই। এটা এই যে আমরা পাওয়ার পয়েন্টে যখন ঢুকি তখন কিছু ফন্ট চেঞ্জ হয়ে যায়। এটা পরিবহন শব্দটা হলো পরিবহন খরচ 3000 টাকা বকেয়া রয়েছে। তাহলে কোনো খরচ যদি বকেয়া থাকে, কোনো খরচ যদি বকেয়া থাকে, তাহলে সেই খরচকে আমরা সংশ্লিষ্ট খরচের সাথে, যেমন পরিবহন খরচ এখানে বলা আছে 3000 টাকা বকেয়া, এটাকে আমরা পরিবহন খরচের সাথে যোগ করব, এটাকে আমরা পরিবহন খরচের সাথে যোগ করব। পক্ষান্তরে এটা বিশাল প্রবলেম, দেখো এইগুলা চেঞ্জ হয়ে যায়। এটা ছিল বৈষণ্যরও, এই ফন্টগুলো কম্পিউটারে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এটা চেঞ্জ হয়ে যায়। আমি তো ক্লাসগুলো আগে কম্পোজ করেছি, কম্পোজ করে এখানে এনেছি, তো এই জন্য এগুলো ফাঁকে ফাঁকে ফন্টগুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। অ্যাকচুয়ালি এগুলো এরকম লেখা হয় নাই, এটা ছিল পক্ষান্তরে। আর ওটা ছিল পরিবহন, যেটা হয়ে গেছে ইরিবহন। আসলে শব্দটা ইরিবহন না, পরিবহন। তার পরিবহন পক্ষান্তরে শুল্ক বাবদ 1000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। শুল্ক মানে আমদানি শুল্ক। তো শুল্ক যদি 1000 টাকা অগ্রিম দেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এই 1000 টাকার মাল এখন আমার কাছে এসে পৌঁছায়নি, এটা আমার জন্য সম্পদ। তাই অগ্রিম 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 শুল্ক হলো সম্পদ, আর শুল্ক থেকে মাইনাস করতে হবে। মানে যেখানে শুল্ক লেখা হবে সেখানে শুল্ক থেকে এটা মাইনাস করে দিতে হবে। পরে আবার আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া, আর্থিক অবস্থার বিবরণীতে গিয়া এটাকে চলতি সম্পদ পাশে লিখতে হবে অগ্রিম শুল্ক নামে, অগ্রিম শুল্ক নামে। এটা বিভিন্ন নামে বিভিন্ন ব্যয়গুলার সাধারণত গিয়ে থাকে, অগ্রিম শুল্ক ব্যয়, অগ্রিম ভাড়া, অগ্রিম পরিবহন, অগ্রিম বীমা, যে কোনো খরচ অগ্রিম হোক, অগ্রিম হলে সেটা চলতি সম্পদ। সুতরাং আমরা এটাকে চলতি সম্পদের মধ্যে দেখাবো। তারপরে রয়েছে, এই ছিল আমাদের সমন্বয়। এখানে নিচে মানে উপরের তথ্য থেকে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয় কিভাবে বের করতে হবে সেটা এখানে তোমাকে বের করতে বলা হয়েছে। বিশদ আয় বিবরণী করতে বলা হয়েছে। আর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। মালিকানা সত্ত্বের পরিমাণ এটা সবচেয়ে সহজ, যে মালিকানা সত্ত্ব বের করা খুব সহজ। আচ্ছা, আমি সামনে যাওয়ার আগে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে অঙ্কটা সলভের আগে তোমাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমরা ষষ্ঠ সপ্তাহে অ্যাসাইনমেন্ট পেয়েছো হাতে? পেয়েছো কি? ষষ্ঠ না পঞ্চম? স্যার 6। পঞ্চম না? না স্যার 6। কত, ষষ্ঠ? জি স্যার। ওখানে অ্যাকাউন্টিং আছে তো নাকি? জি স্যার আছে। অ্যাকাউন্টিং এ প্রথম শুরু হইলো? জি স্যার। এই 1 নাম্বার অ্যাসাইনমেন্টে দেখছো অনেক কিছু দিয়েছে, কিন্তু টেবুলার ছক দিয়েছে, সমীকরণের আধুনিক ব্যাখ্যা দিয়েছে, সমীকরণের বৈধ রূপ দ্বারা ব্যাখ্যা দিয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো একটু ভালো করে অ্যান্সার করবা। এই প্রশ্নগুলো স্যার ভালো একটা করে কোশ্চেন ছিল। বলো। স্যার লাস্টের যে সেকেন্ড কোশ্চেনটা যেটা ছিল, ওখানে জাস্ট লেখা ছিল কি জানি বলে, মানে সমীকরণ। এক মিনিট স্যার আমি দেখা বলি। আমি কি তোমার দেখাবো, প্রশ্নটা দেখাবো? দাঁড়াই আমি পরে। জি স্যার। স্যার ওখানে লেখা ছিল হিসাব সমীকরণ, ওখানে কি জাস্ট হিসাব সমীকরণের লিখে ব্যাখ্যাগুলো লিখবো না? এ ফর অ্যাসেট সম্পদ। না, ব্যাখ্যা করতে অবশ্যই লিখবা। সমীকরণ দিয়ে এ সমান এল প্লাস ওই যে শব্দটা ব্যবহার করে সমীকরণের যে প্রভাব দেখাইয়া তারপরে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আর যেটা লাস্ট, যেটা ঘ নাম্বার, যেখানে বলছে 4টা লেনদেন দিয়ে সমীকরণের প্রভাব উপস্থাপন করে ছকের মাধ্যমে, যেটা বলা আছে ছকের মাধ্যমে, সেখানে তুমি টেবুলার ছক দেখাইবা। যেখানে জি স্যার ছকের কথা বলা আছে
জি স্যার, ওইটা করছি, কিন্তু এই লাস্টের যে সেকেন্ডটা ওটা বুঝতেছিলাম না, কারণ ওখানে লেখা ছিল খালি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ। জি স্যার। এখানে সমীকরণের কথা তো দুইবার বলা আছে, একটা আধুনিক ব্যাখ্যা চাওয়া হয়েছিল, একটা সনাতন ব্যাখ্যা চাওয়া হয়েছিল, এরকম না ব্যাপারটা? কিন্তু স্যার কোয়েশ্চেনে আধুনিক বা সনাতনের কথা লেখা নেই, জাস্ট লেখা হিসাব সমীকরণ। সমীকরণের ব্যাখ্যা মানে আধুনিক ব্যাখ্যা, সমীকরণের ব্যাখ্যা মানে হচ্ছে আধুনিক ব্যাখ্যা। আবার প্রথম তাহলে দুইটা স্যার বলেছিল ফার্স্টে a equals to l plus e, তারপরে এটার এক্সটেন্ডেড ভার্সন যেটা, এটা এগুলা a for asset for l for liabilities এগুলাই লিখে দিব। হ্যাঁ, এখানে যে তোমার এটা হচ্ছে কি, ধরো যেখানে ব্যয় আছে, ব্যয় মানে এক্সপেন্স, হিসাব সমীকরণের যে এক্সটেনশন যে রূপটা ছিল a সমান l প্লাস c প্লাস r মাইনাস ex মাইনাস d, এটাকে বলা হয় হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই যে বর্ধিত রূপে রয়েছে, তোমাকে একটা লেনদেন দ্বারা বিস্তৃত লিখতে হবে যে এখানে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে, হিসাব সমীকরণের এক্সপেন্স মানে ব্যয় বৃদ্ধি পাওয়ায় এটা ই মানে ইকুইটি মানে মূলধন হ্রাস পেয়েছে। এখানে স্পষ্ট করে লিখতে হবে যে তো খরচ একটা আলাদা লেনদেন দিয়ে এটা ব্যাখ্যা করে লিখতে হবে। প্রত্যেকটা লেনদেন আলাদা আলাদা লিখতে হবে, আলাদা আলাদা একটা ঘর করে সেই ঘরের ভিতরে প্রত্যেকটা লেনদেন লিখতে হবে। প্রথমে ঘটনাটা লিখবা, তারপরে লেনদেন কিনা লিখবা, তারপরে ব্যাখ্যাটা লিখবা। ওইটা না ব্যাখ্যাটা স্যার, সুন্দর ওই যে করে হিসাব সমীকরণের ওইটা, ওই a for asset r for revenue এগুলা লেখার পর লাস্টে কি কোনো একটা লেনদেন দিয়ে বুঝাইতে হবে যে এইভাবে সম্পদ আসে বা যায়। এটা তুমি তোমার কথাটা আমি একদম ক্লিয়ার না, এটা হচ্ছে যে a সমান l প্লাস ওই লিখবা না তুমি। জি স্যার। তো এখন যখন ব্যাখ্যা লিখবা, তখন তো তুমি প্রথমে লিখবা ঘটনাটা লিখবা, তারপরে লিখবা লেনদেন কিনা, লেনদেন কিনা লিখে তুমি তারপরে দেন লিখবা ব্যাখ্যা। ওই ব্যাখ্যার ঘরে তুমি বিস্তারিত লিখবা, ব্যাখ্যাটা লিখবা যে এখানে ধরো মনে করো মূলধন আনয়ন করার ফলে কারবারের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যা হিসাব সমীকরণের এ বৃদ্ধি পেয়েছে, এবং মূলধন বৃদ্ধি পাওয়ায় সমীকরণের সি মানে ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে, আর যার কারণে আমাদের এখানে সমীকরণের ওই বৃদ্ধি পেয়েছে, মানে ই বৃদ্ধি পেয়েছে। ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ই মানে ইকুইটি মানে স্বত্বাধিকারী বৃদ্ধি পেয়েছে। এই কথাটাও তোমাকে ডিটেলস লিখতে হবে, বিস্তারিত লিখতে হবে। দেখবা লেখা আছে বিস্তারিত আলোচনা করতে পারলে তুমি 4 পাইবা, এবং সমীকরণ সহ ব্যাখ্যাটা সমীকরণ সহ ব্যাখ্যা করতে হবে, তাইলে এটা তোমার এটা ব্যাখ্যা হয়ে যাবে। আমার কথা বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো যেটা অঙ্কটা আলোচনা করছিলাম, এখানে ক নম্বরের প্রশ্ন করছে উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। নিট বিক্রয়, নিট বিক্রয় মানে হচ্ছে বিক্রয় থেকে বিক্রয়ের যত সমন্বয় আছে, বিক্রয় ফেরত, যদি বিক্রয় বার্তা থাকে, তারপর মুনাফা বিক্রয় থাকে, যত প্রবলেম থাকবে বিক্রয়ের সাথে, সমস্ত বিক্রয় যোগ বিয়োগ করলে যে টাকাটা বের হয় তার নাম হচ্ছে নিট বিক্রয়। তো ক নম্বরে বলছে নিট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। ক নম্বরে বলছে 17 সালের 31 ডিসেম্বর তারিখে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, বিশদ আয় বিবরণী। আর গ নম্বরে বলছে মালিকের সত্ত্ব বিবরণী প্রস্তুত করো, মালিকের সত্ত্ব বিবরণীর পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমি ক নাম্বার তোমাদেরকে এখানে কিভাবে করে দেখানো হয়েছে। নিট বিক্রয়ের পরিমাণ, বিক্রয় বাদ ফেরত, এখানে ফেরত ছাড়া আর কিছুই ছিল না, বিক্রয় থেকে এখন ফেরত বাদ দেওয়া ছাড়া আর কিছু এখানে ছিল না, বিদায় আমরা ফেরতটা ম্যানেজ করে দিলাম। যেটা ডেবিট দিকে আছে এটা বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত আছে 12,000 টাকা, এই 12,000 টাকা আমরা ম্যানেজ করে দিলাম। ম্যানেজ করার কারণে এখানে নিট বিক্রয় থাকলো 4,08,000 টাকা, নিট বিক্রয় হলো 4,08,000 টাকা। তো তুমি এইভাবে নিট ক্রয় বের করতে পারো। নিট ক্রয় কেন বের করবা? নিট ক্রয় থেকে মাইনাস ক্রয় ফেরত মাইনাস পণ্য বিতরণ, কারণ পণ্য বিতরণ যেটা করা হয়েছে এটা একটা মাইনাসের আইটেম, মানে ক্রয়কে হ্রাস করে দেয়, তাহলে ক্রয় থেকে এটা ম্যানেজ করে দিতে হবে। তাহলে আমরা এখানে বিক্রয় পাইলাম, বিক্রয় বাদ ফেরত মানে বিক্রয় ফেরত ম্যানেজ করে দিলাম 12,000 টাকা।
নির্বিঘ্ন থাকলো আমাদের 4,08,000 টাকা। পারবা করতে অঙ্কটা? করতে পারবা রাইতা? জি স্যার। দেখো খ নম্বরে বলা হয়েছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী করার সময় তুমি শুরু নির্বিঘ্ন দিয়ে শুরু করবা। বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম দেবো প্রারম্ভিক মজুত পণ্য। এই প্রারম্ভিক মজুত থেকে আমরা মনিহারি করে মাইনাস করে দেবো। বাদ মনিহারি মাইনাস ক্রয় বা ফেরত, ক্রয় থেকে ফেরত মাইনাস করে দিব। আর বিজ্ঞাপন মাইনাস করে দিব। ওই যে 6,000 টাকার পণ্য, 6,000 টাকার পণ্য যে আমরা বিনামূল্যে ভক্তদের মধ্যে বিতরণ করে দিয়েছিলাম, ওই পণ্যটা ম্যানেজ করে দেব। এখানে ব্র্যাকেট দিয়ে রেখেছি। ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এটা মাইনাস হবে, বাদ যাবে। তো এইভাবে মাইনাস করার পরে আন্তঃপরিবহন সাথে বকেয়া যোগ, আমদানি শুল্ক থেকে অগ্রিম মাইনাস করার পরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 3,21,500। 3,21,500 এটাকে বলে বিক্রিযোগ্য পণ্যের ব্যয়। সেখান থেকে আমরা সমাপনী মজুদ ম্যানেজ করে দেব। দেখো অঙ্কে বলা ছিল সমাপনী মজুদ 40,000 টাকা এবং বাজার মূল্য বলা ছিল 2,000 টাকা বেশি। তা আমরা ধরবো কোনটা? ছোটটা। তো সমাপনী বাজার মূল্য আর ক্রয় মূল্যের মধ্যে যেটা ছোট হয় সেটা ধরলে পরে এটাকে বলা হয় হিসেব বিজ্ঞানের রক্ষণশীল নীতি। যে হিসেব বিজ্ঞানের রক্ষণশীল নীতি। এই 40,000 ম্যানেজ করে দেওয়া হয় 2,81,500 টাকা। এবার নির্বিক্রয় থেকে তুমি যখন বিক্রিত পণ্যের ব্যয় ম্যানেজ করে দিবা তখন তোমার পেয়ে যাবো মোট মুনাফা। আমরা পেয়ে গেলাম মোট মুনাফা। মোট মুনাফা থেকে ম্যানেজ করে পরিচালন ব্যয় সমূহ, যতগুলো পরিচালন ব্যয় আছে সেগুলো ম্যানেজ করে দেব। পরিচালন ব্যয়ের মধ্যে আছে বেতন, বেতনের সাথে আছে বকেয়া। তোমরা আমি এটা বের করতেছি না, এই জন্য যেহেতু তোমরা বের করতে পেরেছো, যেহেতু নিজেরা বের করতে পেরেছো এই জন্য আমি বের করলাম না। বেতন যোগ বকেয়া, প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মনিহারি মাইনাস মনিহারি মাইনাস প্রারম্ভিক মনিহারি, মানে বিগত বছরের মনিহারি এবার খরচ দেখানো যাবে না। সেই কারণে মনিহারি থেকে প্রারম্ভিক মনিহারি আমরা ম্যানেজ করে দেব। বিজ্ঞাপনের থেকে পণ্য বিতরণ ম্যানেজ করে দেব। বাট্টা ম্যানেজ করে দেব। সবগুলো ম্যানেজ যোগ করলে হয় 1,01,500 টাকা। 1,01,500 টাকা। এই 1,01,500 টাকা যখন তুমি ম্যানেজ করবা তখন তোমার পরিচালন মুনাফা আসে 25,000 টাকা। সেই সাথে যোগ করতে হবে অন্যান্য আয়। এখানে অন্যান্য আয় বলতে বোঝানো হয়েছে বাট্টা প্রাপ্তিকে, প্রাপ্ত বাট্টাকে, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, বাট্টা প্রাপ্তি, এগুলোকে বলা হয় অন্যান্য আয়। এখানে অন্যান্য আয়ের পরিমাণ হলো 10,000 টাকা। যোগ করলে নিট মুনাফা পাইলাম 35,000 টাকা। নিট মুনাফা হয়ে গেল 35,000 টাকা। বলো এই অঙ্কটা করতে পারবো নাকি পারতাম না? তাই না? পারবা? ওকে, ভেরি জি গুড, স্যার পারবো। ভেরি গুড। দেখো গ নম্বরে বলা হয়েছে মালিকের সত্ত্ব বিবরণ। এটা খুব সহজ। মালিকের সত্ত্ব বিবরণীর সূত্র হচ্ছে মোট মূলধন, মানে কারবারে যে মূলধন বিনিয়োগ করা হয়েছে সেটা হলো মূলধন, আর সেটা যোগ হবে নিট লাভ, বাদ যাবে উত্তোলন। তাহলে মূলধন যোগ নিট মুনাফা বাদ উত্তোলন ম্যানেজ করলে তুমি পেয়ে যাওয়া মালিকানা সত্ত্ব। এই উত্তোলন ম্যানেজ করার সময় খেয়াল রাখতে হবে একটা কারবারে 4 ধরনের উত্তোলন থাকতে পারে। সরাসরি উত্তোলন নামে থাকতে পারে, পণ্য উত্তোলন থাকতে পারে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, জীবন বীমার প্রিমিয়াম, এগুলি উত্তোলন। মানে এগুলো যদি থাকে অঙ্কের মধ্যে তাহলে মূলধন থেকে মাইনাস করে দিবা। তাহলে মূলধন মাইনাস উত্তোলন যোগ নিট মুনাফা। নিট মুনাফা হচ্ছে কারবারে আমরা বিশুদ্ধ আয় বিবরণী করার পরে যে মুনাফাটা পাইলাম এটা নিট মুনাফা। অন্য কোম্পানি আমাদের কাছ থেকে যারা মাল কিনেছে বা যারা আমাদের কাছ থেকে চেক নিয়েছে তাদের কোম্পানির কি লাভ হলো না লোকসান হলো সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা দেখবো আমাদের নিট কি বলে নিট মুনাফাটা যোগ করে দিব আর উত্তোলন ম্যানেজ করে দিব, আমরা পেয়ে যাবো মালিকানা সত্ত্ব। বলো আমরা কি বুঝছো রাইতা? জি স্যার। আচ্ছা, পারবো করতে? ক্লাসটা এখন শেষ হয়ে যাবে। এই অঙ্কটা বাসায় আমি আবার দেখাই দিচ্ছি তোমাদের বইয়ের অঙ্কটা, বইয়ের 3 নাম্বার সম্ভবত। আমি উদ্দীপকটা আবার দেখাই দিচ্ছি। এই অঙ্কটা বাসায় করবা সবাই, মনে থাকবে? ওকে স্যার। তাহলে আজকে এখানে শেষ করে দেই, ক্লাস শেষ হয়ে যাবে।